সবাইকে স্বাগতম। আজকে আমরা আবার দেখব যে গমের ফসল সংগ্রহ এবং বীজ সংরক্ষণ কিভাবে করব তা সম্পর্কে আজকে আমরা দেখব। তো প্রথমত আমি জানাতে চাই যে আমরা গমটা কখন ফসলটা আমরা বীজ বপন করব, কখন থেকে আমরা ফলন করব এবং এর পরবর্তীতে কি ধাপে আমরা একে সংগ্রহ এবং সংরক্ষণ করব তা সম্পর্কে আজকে জানবো। প্রথমে আমি দেখাবো যে কখন আমরা বীজটা বপন করেছি, তারপরে বলবো যে কখন আমরা ফসলটা কোন সময় কাটবো, কিভাবে কাটবো, এরপরে ফসলটা তোলার পর আমরা কি করব, এরপরে পুষ্ট বীজ রোদে শুকানো, কি পদ্ধতিতে শুকাবো, কোথায় শুকালে ভালো হয় এবং পরখ করে দেখা যে শুকানো হয়েছে কি না সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে বায়ুরোধী অবস্থা কিভাবে করব, রোধক অবস্থা কিভাবে করব তা সম্পর্কে জানবো। এরপরে সর্বশেষ মাটির কলসে কিভাবে আমরা বীজটাকে সংরক্ষণ করে রাখবো তা সম্পর্কে জানবো। তো প্রথমত হচ্ছে বীজ বপন। আমরা সাধারণত বীজটা বপন করা হয়, আমাদের কৃষক বীজটা দুইটা সময়ের মধ্যে বীজ বপন করে থাকে, সে নভেম্বর আর এক হচ্ছে ডিসেম্বর। এই দুই সময়ের মধ্যে আমাদের কৃষক মূলত বীজটা বপন করে থাকে। তারপরে বিভিন্ন পরিচর্যা করবে কৃষক, পরিচর্যার পরে মাঝখানে আমাদের ইন্টারকালচারাল অপারেশনগুলো করবে, কেয়ার করবে, সিকিউরিটি রাখবে, যাই করবে সব কিছু আমরা অন্যান্য ভিডিওগুলোতে আমরা জানবো। এখন আমরা তো জাস্ট ফসল সংগ্রহ এবং বীজ সংরক্ষণ সম্পর্কে জানবো, তাই সরাসরি আমি চলে গেলাম ফসল কিভাবে কাটবো সেই সময়টা সত্যি। তো ফসল কাটার সময়টা কখন? ফসল কাটার সময়টা হচ্ছে আমাদের মার্চের শেষের দিকে থেকে এপ্রিলের শুরুর দিকে, এই সময়ে মূলত ফসলটা কাটা হয়। তো ফসল কাটার পরে কি করবে? ফসল কাটার পরে আমাদের কৃষক ফসলগুলোকে তুলে তার ফসল রাখার জায়গায় রাখবে, অর্থাৎ সে তার এটা ঘরের ভিতরে হোক অথবা সে তার ঘরের উঠোনের সামনে হোক, সে ফসলগুলোকে রাখবে। তো ফসল তোলার পরে সে ফসলগুলোকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, ফসল কাটার যন্ত্রগুলো কি হতে পারে এটা একটু জানার কিন্তু আগ্রহ থাকতে পারে যে ফসল কাটার যন্ত্রগুলো কি হতে পারে। ফসল কাটার জন্য কৃষকরা কাঁচি ব্যবহার করে, কাঁচি ব্যবহার করে থাকে, কাঁচি দিয়ে আসলে মূলত বর্তমানে কৃষকরা কেটে থাকে। তাছাড়া বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যা আমাদের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটগুলো উদ্ভাবন করেছে, যেমন কম্বাইন্ড হারভেস্টার আছে, পরে রিপার আছে, রিপার মেশিন, কম্বাইন্ড হারভেস্টার, এসব যন্ত্র দিয়ে এগুলো কাটা যেতে পারে, ফসল কাটা যেতে পারে, গমের ফসল সংগ্রহ করা যেতে পারে। এবং এই গমের ফসল সংগ্রহ করার সময় যদি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় এতে করে কিন্তু কৃষকের খরচ কিন্তু অনেক কমে যায়। এদিকে কিন্তু আমাদের কিন্তু মাথায় খেয়াল রাখা উচিত যে আসলে কেন যন্ত্রগুলো উদ্ভাবিত হয়েছে যাতে করে কৃষক সহজে কম সময়ে সবগুলো ফসল সংগ্রহ করতে পারে। যদি ফসল সংগ্রহ করতে দেরি হয়, হতে পারে যে পোকা আক্রমণ অথবা কোনো দুর্ভিক্ষ, কোনো দুর্যোগ, বিভিন্ন কারণে ফসলের কিছু অংশ নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু তার আলটিমেটলি সম্পূর্ণ অংশের কিছু অংশ লস হয়ে গেল। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সময়ের মধ্যে আসলে ফসলটাকে কেটে রাখা হয়। তো ফসল তুলতে হয়, তোলার পরে করতে হবে কি, ফসলটা তুলে সে এটা রোদে শুকাতে হবে। ভালো যে পুষ্ট বীজ মানে হচ্ছে ভালো, যেগুলো আকারে এগুলোর ভরে এবং এগুলো দেখতে যেগুলো খুব ভালো, সেই বীজগুলোকে রোদে শুকানোর জন্য নিতে হবে এবং বিভিন্ন পদ্ধতিতে ক্রম আকারে সাজাতে হবে, অর্থাৎ গ্রেডিং করতে হবে যে এগুলো খুব ভালো, এগুলো একটু কম ভালো, এগুলো একটু কম ভালো, এগুলোকে আমরা বিভিন্ন গ্রেডে করে আমরা শুকানোর জন্য প্রিপেয়ার করতে পারি। বেশি দিন নেওয়া যাবে না, বেশি দিন নিলে কিন্তু আমাদের গমের ফলন দিন দিন আর্দ্রতার হ্রাসের কারণে ফসলের ভর কমে যেতে পারে, ওজনটা গ্রামের পরিমাণগুলো কমে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলো করতে হয়। তো পুষ্ট বীজ রোদে শুকাবো কিভাবে, কোথায় শুকাবো? যে কোনো জায়গায় শুকানো কিন্তু যাবে না। এটা শুকানোর জন্য মূলত পাকা যদি আমাদের উঠান থাকে, পাকা উঠানে আমরা গমগুলোকে ভালোভাবে সারিভাবে একের পর এক সোজা শুইয়ে আমরা একে শুকাতে পারি। এবং এই শুকানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত রোদে না রাখি। অতিরিক্ত রোদে রাখলে কিন্তু আবার বীজগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে বীজ ব্যবহার করার জন্য কৃষক ভালো মানে বীজ পাবে না। আর বেশি পরিমাণ রোদে শুকানোটা আমাদের যে বৈজ্ঞানিক কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এটা রিকমেন্ড সহজে করে না। সেজন্য আমরা ভালো করে এবং খুবই তীব্র প্রখর আলোতে আমরা চেষ্টা করব যে এই বীজগুলোকে না শুকাতে।
মিডিয়াম আলোতে শুকানোর চেষ্টা করব। আর বেশি দিন শুকানো লাগবে না, 2 থেকে 3 দিন শুকালে আসলে হয়ে যায়। তো কখন আমরা বুঝবো যে রোদে শুকানোর পর্যায়টা শেষ, কখন বুঝবো? এখান থেকে আমরা যখন শুকানোর কাজ হয়ে যাবে, তারপর আমরা কয়েকটা দানা নিব, দানা নিয়ে যদি মুখে নিয়ে কামড় দিলে যদি কট করে একটা আওয়াজ হয়, মানে ভাঙছে, সলিড ছিল এটা ভাঙছে, মানে কট করে আওয়াজ হয়েছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ মোটামুটি সবগুলাই ভালোভাবে শুকানোর কাজ হয়ে গেছে। তো এই শুকানোর কাজ দেখার পরে আমরা এবারে করব কি, আমরা বায়ু রোধক অবস্থা এবং মাটির ফসলে বীজ কিভাবে রাখবো তা সম্পর্কে জানবো। এখন বায়ুরোধী অবস্থাতে আমরা করব কি, যে বীজ যেগুলো আমরা শুকিয়েছি সেগুলোকে আমরা যাতে বায়ু দ্বারা বিভিন্ন পোকামাকড় অথবা জীবাণু যাতে এর মধ্যে না ধরতে পারে, বীজটাকে সংরক্ষণ করার জন্য আমরা ব্যবস্থা করব। কিভাবে করব, যে প্রথমে আমরা এই বীজগুলোকে একটি পয়েন্ট, এখানে একটু পরিমাণটা বলে দেই, তবে সাধারণত এটা আমরা যে পলিথিনগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সেমই এই পরিমাণে থাকে, সেটা হচ্ছে 0.12 মিলিমিটার পুরু পলিথিন। যে পলিথিনগুলো ব্যবহার করি সাধারণত সেগুলো এত পুরুর মিলিমিটার পুরুর পলিথিন হয়ে থাকে। সেই পলিথিনগুলোর মধ্যে আমরা বীজগুলোকে নিয়ে তারপরে আমরা ড্রাম অথবা কলস অথবা ভালো টিনের পট, টিনের পাত্র, এগুলোতে আমরা এটা রাখবো। তবে রাখার আগে আমরা এখানে চটের বস্তা ব্যবহার করব। এই পলিথিনে নেওয়ার পর আমরা প্রথমে তো পলিথিনে বীজগুলোকে নেওয়ার পরে আমরা একটা চটের বস্তার মধ্যে সেগুলোকে রেখে তারপরে আমরা এই শেষ ধাপ এটা আর কি, প্রথমে তো আমরা বায়ুরোধী অবস্থায় 0.12 মিলিমিটার পুরু পলিথিনের মধ্যে আমরা বীজগুলোকে রাখবো। রাখার পরে সেগুলো ভালোভাবে টাইট করে আমরা এর মধ্যে চটের বস্তা দিয়ে সেটাকে আরও ভালোভাবে বেঁধে তারপরে আমরা ড্রাম বা কলসে টিনের পাত্রে অথবা টিনের পাত্রের মধ্যে আমরা রাখবো। রাখার ক্ষেত্রে খেয়াল রাখবো যাতে পুরো ড্রাম, কলস অথবা টিনের পাত্রের মধ্যে যাতে পুরো বীজ দিয়ে পরিপূর্ণ থাকে। যদি কোথাও যদি একটু কম পরিপূর্ণ থাকে, যেমন ধরেন আপনার এই যদি আপনার ড্রামটা হয়ে থাকে, কলস অথবা ড্রামটা হয়ে থাকে, আপনি ধরেন এতটুকু রাখলেন বীজ দিয়ে, এতটুকু খালি রাখছেন না, এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন জীবাণু অথবা পোকামাকড় আক্রমণ করার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করবে। কারণ একটা স্পেস আছে, সেই জায়গার মধ্যে জায়গা আছে, সেই জায়গার মধ্যে পোকা অথবা বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে। তাই আমরা চেষ্টা করবো যে পুরোটাকে ফিল আপ করে দিতে। উপরে একটা পলিথিন দিয়ে আমরা এটাকে বেঁধে দেব। ওকে, এই হচ্ছে আমাদের আজকের গমের ফসল সংগ্রহ এবং বীজ সংরক্ষণ করার পদ্ধতি।